নিত্যপণ্যের দাম স্বাভাবিক হয় ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলছেন বাণিজ্য উপদেষ্টা। শাপলা চত্বরে হাসিনার ফাঁসি দেখতে চান মামুনুল হক। নির্বাচনের আগে সংস্কারে জোর দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত। এবং সর্বশেষ জানাবো, মানুষকে বোকা বানাতে পটু ছিলেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিত্যপণ্যের দাম স্বাভাবিক হয় ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলছেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সক্রিয় পদক্ষেপ ও ব্যবসায় বিভিন্ন নীতি সহায়তার কারণে নিত্যপণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক হয় ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তিনি বলেন, দীর্ঘমেয়াদী এই গতি অব্যাহত রাখতে নীতিগত বিষয়গুলোকে সহজীকরণ ও এর মাধ্যমে স্থানীয় উৎপাদন এবং আমদানিতে ঘাটতি পূরণ করা প্রয়োজন। বর্তমান বাজার পরিস্থিতি, সরবরাহ শৃঙ্খল ও দেশব্যাপী বাজারের সুষ্ঠু কার্যক্রম পরিচালনায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ বসিরউদ্দিন এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, বিভিন্ন পদক্ষেপ ও বাণিজ্য কার্যক্রমকে আরও সক্রিয় করার কারণে সর্বশক্তিমান আল্লাহর রহমতে সাময়িক হলেও আমরা এখন বাজারে স্বস্তি দেখতে পাচ্ছি। সরকার দীর্ঘমেয়াদে এই ধারাকে টেকসই করতে চায়, তাহলে নীতিগত বিষয়গুলোকে সুবিন্যস্ত করতে হবে এবং এর মাধ্যমে স্থানীয় উৎপাদন ও আমদানিতে ঘাটতি পূরণ করতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার বাজার পরিস্থিতি একটি ভঙ্গুর অবস্থায় পেয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দীর্ঘস্থায়ী বন্যায় দেশের অর্থনীতিতে স্থবিরতা দেখা দেয়, যার ফলে সরবরাহ শৃঙ্খলে ঘাটতি দেখা দেয়। বশির বলেন, যখন সাধারণ মানুষের জীবন ও জীবিকা স্বাভাবিক হয়ে আসে তখন চাহিদা ও সরবরাহের দিক থেকে ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। তিনি আরও বলেন, সুতরাং ঘাটতিটি ছিল মূলত বন্যাজনিত এবং অর্থনৈতিক স্থবিরতার ফলে ঘাটতির আকার বিশাল ছিল। সেই সময়ে আমরা যেই মুদ্রাস্ফীতি দেখেছি তা সম্পূর্ণরূপে সরবরাহ ভিত্তিক ছিল। শাপলা চত্বরে হাসিনার ফাঁসি দেখতে চান মামুনুল হক। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুল হক বলেছেন, তার সংগঠন বাংলাদেশে কোনো রাজনীতি করে না, কিন্তু এই সংগঠনকে জিজ্ঞাসা না করে কোনো রাজনীতি বাংলাদেশে হবে না। তিনি মতিঝিলের শাপলা চত্বরে স্বৈরাচার সরকারের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ফাঁসি দেখতে চেয়েছেন। তিনি বলেন, শাপলা চত্বরের গণহত্যায় হেফাজত যে মামলা করেছিল সেটিকে অন্তর্বর্তী সরকার আমলে নিয়েছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। আজকে এই মামলা আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুনি হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শাপলা চত্বরে হেফাজতের ভাইদের রক্ত ঝরানোর দায়ে খুনি হাসিনাকে শাপলা চত্বরে ফাঁসির কাস্টে ঝুলন্ত হিসেবে দেখতে চাই। এই বিচারও বাংলাদেশে কার্যকর হবে ইনশাল্লাহ। মামুনুল হক আরও বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের ইতিহাস ও অবদান। 2013 সালে বাংলাদেশের অস্বস্তির প্রশ্নে হেফাজতের আবির্ভাব ঘটে, যখন শাহবাগে বেলাল্লাপনার অংশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিল। 2013 সালে বাংলাদেশের দুটি সরকার ব্যবস্থা ছিল, একটি হাসিনা সরকার, অন্যটি ইমরান এইচ সরকার। তখন ইমরান বিদেশি প্রভুদের ইশারায় শাহবাগ থেকে যা বলতো তাই ছিল সরকারের অলিখিত নির্দেশ। সচিবালয় থেকে শুরু করে সকল কিছুই তাদের ইশারায় চলত। তিনি বলেন, যখন বাংলাদেশে হিন্দুত্ববাদ পুরো দেশে ছড়িয়ে দিচ্ছিল ইমরান এইচ সরকাররা, তখন আল্লামা আহমেদ শফির ডাকে ধূমকেতুর বেগে হাজির হয়েছিল হেফাজতে ইসলাম। সেদিন আল্লামা শফির নির্দেশে যদি হেফাজতে ইসলাম শাপলা চত্বরে না আসতো, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সেদিন বিপন্ন হতো। এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের মানুষের প্রতি চিরকৃতজ্ঞ। মামুনুল হক আরও বলেন, 5ই মে হেফাজতের ইতিহাস রক্তের। হেফাজতের নেতাকর্মীরা সেদিন রক্ত দিয়ে বাংলাদেশকে পরিষ্কার করেছে শাহবাগীদের ষড়যন্ত্র থেকে। সেদিন ফ্যাসিবাদ সরকার হেফাজতকে দমন করার জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছিল। বহু হেফাজত কর্মীকে কারাগারে পাঠিয়েছে। অনুষ্ঠানে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 2013 সালের 5ই মে খুনি হাসিনা যখন বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছে, তখন আমি নিজেও জেলে ছিলাম। সেদিন হাসিনা দুনিয়ার সবথেকে বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছিল, পাশাপাশি সবথেকে নির্লজ্জের মতো এটিকে ধামাচাপা দিতেও চেয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, জালেমের বিচার আল্লাহ এই দুনিয়াতেই করেছেন। নির্বাচনের আগে সংস্কারে জোর দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত। ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসুদুপুই সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের উপর জোর দিয়েছেন। ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করা দলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার বাংলাদেশ পার্টি এবং গণসংহতি আন্দোলন।
বুধবার ঢাকাস্থ ফরাসি দূতাবাস জানায়, বৈঠকগুলোতে দেশটির রাষ্ট্রদূত গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, আসন্ন নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশের রাজনৈতিক সংলাপের উপর জোর দেন। ফ্রান্সে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক আরও জোরদার করতে এবং বৃহত্তর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ম্যারি মাসুদুপুই। মানুষকে বোকা বানাতে পটু ছিলেন শেখ হাসিনা। দলের এবং দলের বাইরের মানুষদের জন্য শেখ হাসিনা সবক দিতেন দুর্নীতি না করার। সত্যিকার অর্থে শেখ হাসিনা 1981 সালে যখন দেশে ফিরে আসেন, তখন একরকম শূন্য হাতেই ফিরে এসেছিলেন। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর আস্তে আস্তে হতবাক করার মতো অনেক তথ্য সামনে আসতে থাকে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে নিজেকে প্রাণবন্ত করে সাবলীলভাবে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সামনে বিশ্বাসযোগ্যভাবে কিছু কথা বলতেন। তিনি প্রায়ই কবিতার ছন্দে বলতেন, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। পরিবারের সদস্যদের পাশে রেখে প্রায় বলতেন, সন্তানদের জন্য আমি কোনো সম্পদ করিনি, তাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শ্রেণী পেশার দোসরদের বিপুল পরিমাণ দুর্নীতি ও লুটপাটের তথ্য সামনে আসতে থাকে। একে একে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য এবং দলের সব পর্যায়ের নেতা ও জনপ্রতিনিধিদের দুর্নীতির সম্পদও প্রকাশ্যে আসে। অনেকেই গ্রেফতার হন, আত্মগোপনেও দেশের বাইরে পালিয়ে যেতে সক্ষম হন অনেকে। তবে শেখ হাসিনা ও তার পরিবার এবং আশেপাশের অতি ঘনিষ্ঠজনদের সম্পদ সবে চাউর হতে শুরু করেছে। প্রথমবারের মতো সোমবার সরকারের পক্ষ থেকে হাসিনা পরিবারের অবিশ্বাস্য সম্পদের ফিরিস্তি শুনে সবাই বিস্মিত হন। অথচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই তার বক্তৃতায় নীতিকথা নানা বাণী শোনাতেন, যার সঙ্গে এখন বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, প্রকান্তরে শেখ হাসিনার এসব বক্তব্যের আড়ালে ছিল প্রচণ্ড ধূর্তামি ও প্রতারণা। মানুষকে বোকা বানাতে তিনি পটু ছিলেন, ফলে খুব বিশ্বাসযোগ্য করে তুলতে রসিয়ে রসিয়ে তিনি এসব কথা বলতেন। অনেক সময় কথার সঙ্গে আঞ্চলিক ভাষা যুক্ত করে প্রলুব্ধ করতেন সাধারণ মানুষকে। এসব কথার মারপ্যাচ এবং উন্নয়নের ফিরিস্তির আড়ালে তিনি ছিলেন মূলত আপদমস্তক দুর্নীতিবাজ ফ্যাসিস্ট। শেখ হাসিনা প্রায় বলতেন, দেশে ও দেশের বাইরে তার কোনো সম্পদ নেই, সেই জীবনেও তিনি ঢাকা ছেড়ে টুঙ্গিপাড়ায় গিয়ে থাকতে চান। তবে এসব মিষ্টি কথায় সাধারণ মানুষকে বোকা বানাতে পারলেও বিক্ষুব্ধ ছাত্র জনতা ঠিকই তার এসব ভণ্ডামি বুঝতে পেরেছিল। শিক্ষিত সচেতন মানুষও তার ভণ্ডামি বুঝতে পারতেন। ফলে 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর একে একে শেখ হাসিনা, তার পরিবার ও আশেপাশের মানুষের নামে যখন দেশ বিদেশে থাকা বিশাল সম্পদের তথ্য সামনে আসছে, তখন তারা অন্তত অবাক হচ্ছে না। তবে এতটা সম্পদ করে ফেলেছেন তা ছিল অনেকের কাছে কল্পনাতীত। মূলত বাস্তবতা হলো, তিনিও তার পরিবার ক্ষমতায় গিয়ে যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছিলেন। ফলে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে দেশে ও বিদেশে গড়েছেন অঢেল সম্পদ। অথচ জনগণের সঙ্গে প্রতারণা করে সবসময় তিনি সততার বুলি আওড়াতেন। জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান যুগান্তরকে বলেন, এটা ক্ষমতার জবাবদিহীন অপব্যবহার, দুর্নীতি ও প্রতারণা নির্ভর চোরতন্ত্রের দৃষ্টান্ত। এই বিষয়গুলো আমরা তখনই জেনেছি বা জানা গেছে, কিন্তু এভাবে হয়তো সামনে আসেনি, প্রচার হয়নি। ক্ষমতার একছত্র অপব্যবহার করে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের তথ্য গোপন রাখতে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। এমনকি তার এসব অপকর্ম জাস্টিফাই করার জন্য তিনি বিভিন্ন ধরনের যুক্তিও তুলে ধরতেন। তার সবই ছিল জনগণের সঙ্গে প্রতারণা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।